পরশুদিন থেকে আমরা পাবলিকলি কিছু কর্মসূচিগুলো আমরা শুরু করলাম। সলিমদা এই ক্যাম্পেনিংয়ের জন্য এখানে এসেছেন। আমরা অন্য যারা সেন্ট্রালি আমাদের ক্যাম্পেনিংরা মানে যারা সেন্ট্রাল লিডারশিপ কিংবা কলকাতা থেকে কিছু বাইরে থেকেও দু একজন যারা একদম মানে প্রভাবশালী যারা এই পঞ্চায়েতটার সাথে একটু এই করতে পারবে এই রকম বক্তাদের অলরেডি আনা হয়েছে। অলরেডি কয়েকজন করে গেছে। সলিমদা জেলাতে আছেন। আমাদের এই লড়াই আমরা খুব সিরিয়াসলি আমরা এই করেছি। আমরা একদম ক্যাম্পেনিং এবং হচ্ছে যেভাবে যতই টাকা পয়সা বিভিন্নভাবে সাইকোলজিক্যাল সন্ত্রাস বিভিন্নভাবে তাদের হুমকি এটাকে উপেক্ষা করে একদম সাধারণ আমাদের ক্যান্ডিডেটরাও তারা কিন্তু একদম সিরিয়াসলি লড়াই করছে। এই লড়াইটাকে আরও স্ট্রেংথেন করার জন্য আমাদের রাজ্য সম্পাদক আজকে আছেন। উনি আমাদের ওভারঅল একটা ব্রিফলি উনি জানাবেন। তিনটে বিষয়। এক, এখানে নির্বাচন শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং জিটিএ নির্বাচন, সেখানে আমরা লড়াই করছি বামফ্রন্টগতভাবে, সিপিআইএম। দ্বিতীয়ত, প্রচারে সাড়া আছে। আমি নিজে অংশগ্রহণ করেছি কালকে, আজকে আমাদের জেলা সম্পাদক তাই বললেন। কয়েকদিনের প্রচার মাত্র বাকি। শান্তিপূর্ণভাবে, অবাধে, নিরপেক্ষভাবে নির্বাচন যাতে হয় সে দাবি জানাচ্ছি। মানুষ অকুতোভয়ে যাতে ভোট দেন এবং মানুষের পঞ্চায়েত গড়ে তোলেন। গোটা রাজ্যে পঞ্চায়েতি ব্যবস্থাকে ছাড়খাড় করে দেওয়া হচ্ছে। সেখানে মানুষের অংশগ্রহণ নেই, একটা আমলাতান্ত্রিকতা করা হয়েছে। এখানেও মহকুমা পরিষদের নির্বাচন যে সময় হওয়ার কথা ছিল তা না করে বকলমে তৃণমূল চালিয়েছে, সামনে কিছু অফিসারদের রেখে দিয়ে। মানুষ তার পরিষেবা পায়নি। অথচ সিপিআইএমের নেতৃত্বে, বামফ্রন্টের নেতৃত্বে এই মহকুমা পরিষদ শিলিগুড়ি তারা উদাহরণ তৈরি করেছে সার্ভিসে, কাজে, উন্নয়নে। বিরোধী সরকার থাকলেও, সহযোগিতা না থাকলেও নিরপেক্ষভাবে দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটা প্রশাসন তারা চালিয়েছে। অনেক দলভাঙাই করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেইগুলোতেও খুব সফল হয়নি তারা। আজকে দাঁড়িয়ে আমি আবেদন করতে এসেছি যাতে এই ঠিকাদারি যে ব্যবস্থা করা হয়েছে, আর এখন তো আগে তৃণমূলকে সামনে রেখে এইসব ঠিকাদারি ব্যবস্থা ছিল, এখন তারা নিজেরাই তৃণমূলের নেতারাও পেছনে চলে গেছে এবং সরাসরি পঞ্চায়েতকে দখল করতে চাইছে। ত্রিস্তরেই যাতে আমাদের প্রার্থী ভোট পায় তার জন্য আমাদের কর্মীরা খাটছেন। আমাদের কাছে তো এটাই সবচেয়ে বড় সম্পদ, মানব সম্পদ। আমাদের সমর্থক দরদি তাদের কাছে আবেদন করব, কোনো গুজব নয়, কোনো প্রলোভন নয়, কোনো লোভ লালসা নয়। এই বিজেপি এবং তৃণমূল উভয় একে অপরের পরিপূরক যে রাজনীতি করছে, ভাগাভাগি রাজনীতি করছে, রাজবংশী, মুসলমান, তপশিলি, আদিবাসী, উদ্বাস্তু, নেপালি, এই নানান অংশের মানুষকে নিয়েই তো আমাদের সমাজ। তাকে ভাঙছে, একদিকে মানুষের অধিকার কেড়ে দিচ্ছে। যেখানে আলাপ আলোচনা করে উন্নয়ন হওয়ার কথা সেই জায়গাটাকে ভেঙে দিয়েছে। কোনো আলাপ আলোচনার কোনো ব্যাপার নেই। দেশের সংসদ হোক বা এখানকার গ্রাম সংসদ হোক, দুটোই তুলে দিয়েছে। এই যে অগ্নিপথ নিয়ে এত আন্দোলন হচ্ছে, এত আগুন জ্বলছে, যুবরা রাস্তায় নেমে গেছে, কেন? হঠাৎ করে সরকারের মাথায় এলো একটা ঘোষণা করে দিল স্কিম। এবং দেখবেন মোদী সরকারের এটা হচ্ছে স্টাইল, নোটবন্দি, এফডিআই, জনধন যোজনা, এরকম হঠাৎ করে একটা করে ঘোষণা করে দেন। কৃষকদের জন্য 3টি আইন, 370 অ্যাবলিশন কাশ্মীরের। আর সবাই তখন মিডিয়া থেকে একটা বলা হয় যে মাস্টার স্ট্রোক। কিন্তু আদতে আমাদের দেশের যে সাংবিধানিক কাঠামো সেটাকে দুর্বল করা হচ্ছে, আমাদের যে সংসদীয় গণতন্ত্র সেটাকে দুর্বল করা হয়েছে, আমাদের যে জুডিশিয়াল সিস্টেম তাকে উইকেট করা হচ্ছে, আমাদের যে সার্বভৌমত্ব সেটাকে দুর্বল করা হয়েছে। এখন আমাদের যে মিলিটারি ব্যবস্থা, সেনা গর্ব আমাদের, রিসোর্স কম তাদের, তো তাও মনোবল অনেক তুঙ্গে। সেখানে তাকেও একটা ঠিকে ব্যবস্থায় নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কন্ট্রাকচার। আমরা এখানে দেখেছি আমাদের রাজ্যে পুলিশি ব্যবস্থা যে ছাড়খাড় করা হয়েছে। প্রত্যেকটা থানায় যতজন পুলিশ তার 50 গুণ বেশি হচ্ছে সিভিক
তারা না পুলিশ না ভলেন্টিয়ার, মোটামুটি তাদেরকে কালেক্টর করে দেওয়া হয়েছে। মানে কালেক্টর মানে ম্যাজিস্ট্রেট কালেক্টর নয়, ওই তোলা আদায়ের এই সিস্টেমটা, এই পুলিশ ব্যবস্থাটা ভেঙে গেছে শুধুমাত্র ভিআইপি সিকিউরিটির জন্য। যখন মমতা ব্যানার্জি আসবেন দেখবে আশপাশে 8টা জেলা 4টা জেলার সমস্ত থানা, এসপি, পুলিশ গাড়ি সব চলে আসবে। আর না হলে যদি মিছিল, মিটিং, প্রতিবাদ হয়, মানুষ যদি অধিকার চায়, তাহলে ব্যারাক থেকে পুলিশ আসবে। কিন্তু প্রতিদিন ধর্ষণ, খুনোখুনি, রাহাজানি, লুটমার, তোলাবাজি, দুর্নীতি, সেখানে কিন্তু পুলিশ ব্যবস্থা নেই, একেবারে ভেঙে তছনছ হয়ে গিয়েছে। আমাদের সেনাবাহিনীকেও সেভাবে করা হচ্ছে, ভাড়াটে মার্সিনারি তৈরি করানো হবে। সেখানে বড় বড় পুঁজিপতিদের হাতে কিছু বাহিনী থাকবে, সরকারি খরচায় তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, 4 বছর পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এবং তারা এরকম হতেই পারে পৃথিবীর যে কোনো জায়গায়, যেহেতু আমাদের হিউম্যান রিসোর্স আছে, ট্রেন্ড আছে, তারপরে কন্ট্রাকচুয়াল তারা মার্সিনারি হিসেবে যাবে। আর নাহলে দেশের মধ্যে বিজেপির অফিসে দারোয়ানি করবে। আর কাল থেকে দেখবেন সরকার তার নিজের ফেস লস হয়েছে, মন্ত্রীরা কোনো কথা বলছেন না। প্রথমে সেনা প্রধানদের দিয়ে বলালেন, আর এখন বিভিন্ন পুঁজিপতিদের দিয়ে বলাচ্ছেন তারা নাকি সব অগ্নিবীরদেরকে নিয়োগ করবে। তো এখন যারা আর্মি থেকে রিটায়ার হয়, নেভি থেকে রিটায়ার হয়, এয়ারফোর্স থেকে রিটায়ার হয়, গত 7 বছর তাদের মধ্যে সংরক্ষণ করা যেগুলো আছে, সেই সরকারের মধ্যে এবং প্রাইভেট সেক্টরে কোনো নিয়োগ তো করেনি। কত নিয়োগ করেছে? ক হাজার নিয়োগ করেছে। যারা বলছে আমরা লক্ষ লক্ষ নিয়োগ করব। তো এটা হচ্ছে এখন পিআর জব করাচ্ছে, পাবলিকেশন এক্সারসাইজ সরকারের তরফ থেকে। এখন বিভিন্ন কোম্পানির মালিকরা বলছে, তাই তো দেখতে হবে এই সময় তারা কত নিয়োগ করেছে। সব বড় বড় কথা তো বিজেপি বলে, ভারত বিরোধী, দেশ বিরোধী, রাষ্ট্রদ্রোহী। আমি তো সব শব্দ বলি না, এই শব্দগুলো তোমরা ধার করো কেন? আমি বলছি আমাদের যে মিলিটারি ব্যবস্থা আছে, অর্গানাইজড মিলিটারি ফোর্স, এটা তার স্বার্থের বিরুদ্ধে। সেখানে দাঁড়িয়ে একটা মনোবল নিয়ে লড়াই করে, তাকে একটা ট্রেনিং দেওয়া হয়, তার একটা দেশের প্রতি একটা কমিটমেন্ট থাকে। কিন্তু যাকে তুমি তার যে দেশের সুরক্ষা করবে, তা যদি তুমি তার সামাজিক সুরক্ষা যদি না নাও, এই সরকার দেখবে সবসময় এসছে সুরক্ষা বলে। সুরক্ষা কি? রাষ্ট্রের সুরক্ষা বলে না বিজেপি, আরএসএস? রাষ্ট্রের সুরক্ষা। আচ্ছা, রাষ্ট্রের সুরক্ষা কি হবে? রাষ্ট্রের মানুষকে বাদ দিয়ে, তার সুরক্ষা বাদ দিয়ে মানুষের সুরক্ষা কোথায়? তার সামাজিক সুরক্ষা কোথায়? বামপন্থীরা বলে সামাজিক সুরক্ষা, তার মানে তার পেনশন, তার প্রভিডেন্ট ফান্ড, তার গ্র্যাচুইটি, তার লিভ, তার হচ্ছে যে ছুটি, তার চিকিৎসা, তার স্বাস্থ্য, তার শিক্ষা, তার ছেলে মেয়েদের, এই সামাজিক সুরক্ষার কথা বলছে না, বরঞ্চ যা আছে সেটাকে শেষ করছে। এই সরকার বলেছিল 1 র্যাঙ্ক 1 পেনশন। আর এখন কি হবে? যেমন স্কুলে যেমন হয়েছে 3 রকমের শিক্ষক থাকবে, কন্ট্রাকচুয়াল থাকবে, প্যারা টিচার থাকবে, আবার তারপরে কিছুটা আছে যারা যোগ্য শিক্ষক থাকবে, আর কিছুটা পার্থ চ্যাটার্জি, ব্রাত্য বসুকে, শুভেন্দুকে টাকা দিয়ে শিক্ষক হবে। তো মিলিটারিতে সে সিস্টেম করতে চাইছে, সেটার বিরোধিতা করছে। আমরা অগ্নিপথ নাম দিয়ে, অগ্নিবীর নাম দিয়ে বিজেপি যেটা করে, দেখবে 26শে জানুয়ারি বলেছিল পরাক্রম দিবস। ওরকম তো হচ্ছে ধার করা শব্দ। অগ্নিপথ সিনেমার একটা শব্দ, এগুলো কোনো মাস্টার স্ট্রোক নয়, এগুলো সরকারের দেউলিয়া বানায়। আর তৃতীয় হচ্ছে এগুলো আলোচনা করতে হয়, বিতর্ক করতে হয়, পক্ষে বিপক্ষে মত তৈরি হয়। ওরা সবসময় বলে না, কনভার্সন নিয়ে ন্যাশনাল ডিবেট হোক, তালাক নিয়ে রাষ্ট্র বিতর্ক হোক, আচ্ছা মোহাম্মদ কি করেছেন সেই নিয়ে রাষ্ট্র বিতর্ক হোক, আচ্ছা কুতুব মিনারের তলায় কি আছে সেই নিয়ে রাষ্ট্র বিতর্ক হোক। তাহলে আমাদের সেনা নিয়োগের পদ্ধতি কি হবে সেটা নিয়ে সংসদে বিতর্ক হয়েছে? তাহলে এটা প্রস অ্যান্ড কনস দুটো দেখতে হয়। এটা এই জন্যে দেশের মানুষ, বিশেষত যে যুবরা যারা নিজেদের তৈরি করেছিল সেনা যাওয়ার জন্য, তারা বিরোধিতা করছে। তো সরকার কৃষি আইন আনলেন, কৃষকরা তার বিরোধিতা করলো। সরকার 370 অ্যাবলিশ করলেন, কাশ্মীরিরা তার বিরোধিতা করছে। তাহলে সরকার বলছে বেকারদের কাজের জন্য নতুন অগ্নিবীর নিয়ে এসেছি, সেটা যুবরা রাস্তায় নেমে গেল, যারা সব শরীর টরীর চর্চা করে রেডি ছিল গত 4 বছর ধরে যে তারা সেনায় যাবে। তো সরকার কার জন্য কাজ করছে? আর তৃতীয়ত আমাদের রাজ্যে, তোমাদের প্রশ্নের আগেই আমি বলে দিই, মুখ্যমন্ত্রী কালকে বিধানসভায় যা বললেন তার মানে কি? খুল্লা দুর্নীতির পক্ষে ওকালতি, দুর্নীতিগ্রস্তদের ওকালতি। একদিকে যারা যোগ্য শিক্ষকতা করবে তারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, সরকার তাদেরকে তাকায়নি, আলোচনা করেনি, প্রত্যেকবার পুলিশকে দিয়ে কথা বলেছে, লাঠিপেটা করেছে, লালবেড়া ধরে নিয়ে গেছে, বিকাশ ভবনে বসতে দেয়নি,
সেই মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, স্কুল সার্ভিস কমিশন হোক, কলেজ সার্ভিস কমিশন হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, প্রাইমারি হোক, আপার টেট হোক, যখন তার নিজের বন্ধু, যাকে তিনি শখ করে নিয়ে গিয়ে বসিয়েছিলেন, মানিক ভট্টাচার্য, নাম দিয়ে বলছি, কোর্ট তাকে বরখাস্ত করলো, তো মুখ্যমন্ত্রী তো উচিত যে কোনো সময় এটাই তো বলে যে যদি দুর্নীতি হয়ে থাকে আমরা দেখব, ব্যবস্থা নেব। সরকার যখন বলছে এই মন্ত্রী দুর্নীতি করেছে, কোর্ট যখন বলছে, বিরোধীরা যখন বলছে, মানুষরা বলছে, যখন যারা চাকরি প্রার্থী তারা বলছে, মুখ্যমন্ত্রী বলছেন যে না, আমরা দুর্নীতিগ্রস্তদের পক্ষে থাকবো। আর মিথ্যে কথা বলেছেন, লাখ লাখ চাকরি দিলে কয়েকটা ভুল হতেই পারে, এটা ভুল। পকেট মেরে বলতে পারে এত বাসে এত লোক ভিড় আছে, দু একজনের পকেট তো মারতেই পারে। উনি এভাবে বিলিটল করে দেন। যখন ধর্ষণ হয়েছিল তখন বলেছিলেন শরীর থাকলে জ্বর যেরকম হয়, মহিলা থাকলে সেরকম ধর্ষণ হবে, সামান্য ঘটনা। এইভাবে তিনি প্রত্যেকটা জিনিসকে বিলিটল করে দেন। তিনি যে পদে আছেন, উচ্চ পদে, তাকে এত নিচে নেমে দুর্নীতিগ্রস্তদের ওকালতি এই জন্য করতে হচ্ছে, কারণ এই সমস্ত দুর্নীতির টাকার মধ্যে তাদেরও ভাগ আছে, কালীঘাটের ভাগ আছে, পিসি ভাইপোর ভাগ আছে, পরিষ্কার কথা। তাদেরকে জানিয়ে করা হয়েছে। মানিক ভট্টাচার্য কে? ওই যে কমিটি করা হয়েছিল, সেই কমিটি কি? মন্ত্রী কে? পোস্ট তো একটাই, বাকি সব তো ল্যাম্প পোস্ট। লিস্ট পাঠানো হয়েছে কোত্থেকে সেটা দেখতে হবে, এই জন্য তদন্ত চাই। এখনো জেলাগুলো থেকে যখন তথ্য চাওয়া হয়েছে, তথ্য দিচ্ছে না। শিক্ষা পর্ষদ থেকে তথ্য চাওয়া হয়েছে, দিচ্ছে না। আমাদের উকিলদের দিয়ে সেই তথ্য সংগ্রহ করতে হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে উনি আবার ইচ্ছে করেই ওই বাইনারি বিজেপি ভার্সেস তৃণমূল আনার চেষ্টা করছেন। আরে শুভেন্দু আর পার্থ তফাৎ আছে নাকি? দুটোই তো তৃণমূল। মুকুল আর মমতার মধ্যে কোনো তফাৎ আছে? শুনে নাও, বিজেপি আর তৃণমূল দুর্নীতির মধ্যে কোনো তফাৎ আছে? আরএসএস ব্যাপক কাণ্ড করে শিক্ষক নিয়োগে, পেশাদারি পরীক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি করেছিল মধ্যপ্রদেশে। আর মমতা ব্যানার্জির নেতৃত্বে শুভেন্দু মুকুল সঙ্গে নিয়ে তারা এই দুর্নীতিটাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসছে। এটা আরএসএস প্রণীত। এবং এখানে হচ্ছে এই জন্যই ভাইপো দিদি পেয়েছেন, দাদা পেয়েছেন, দাদামণি না দিদিমণি, এই ভাগ করে মানুষকে ভুল বুঝে লাভ নেই। মুখ্যমন্ত্রী বরঞ্চ বলা উচিত ছিল নন্দীগ্রাম থেকে শুরু করে বীরভূম হয়ে বর্ধমানে, যেখানে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, যেখানে নিয়োগটা হয়েছে, সেখানে দল বদলের হাতিয়ার হিসেবে কখনো মুকুল রায়, কখনো শুভেন্দু, কখনো পার্থ ব্যবহার করেছে, এবং কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তাই করেছে, এবং চাকরিগুলোকে নিলাম করেছে। বলো কি বলছো? বললাম যেটা বলেছেন যে পার্থবাবু নিরপরাধ বা এই ধরনের যেটা বলতে চেয়েছেন, এবং বাম আমলের কিছু অফিসাররা নাকি পার্থবাবুকে ফসাচ্ছেন বলে উনি মনে করছেন, এবং তাদের ভুল ত্রুটিতে আলটিমেটলি যেহেতু শিক্ষামন্ত্রী ওই সময় পার্থবাবু ছিলেন, তার পার্থবাবু তো বোতলে দুধ খায় এখনো, আর দিদি উনি দেন দুধ ফুটিয়ে। কত সরল। চোর ধরা পড়লে এরকম ইনোসেন্স দেখায় নিজেকে। তার মানে এখন শুধু পার্থবাবু চুরি করেছেন, তো দুর্নীতি করেছেন তা নয়, দিদিমণিও তার সঙ্গে তার ভাগ নিয়েছেন। তাহলে তার উচিত ছিল মুখ্যমন্ত্রী হিসেবে, একজন অ্যাডমিনিস্ট্রেটর বলা যে অন্যায় হয়েছে, অন্যায়ের প্রতিকার করব। তার বদলে তিনি বাম আমলের অফিসার। আরে সব অফিসার তাই হয়। সরকার তো এসব নতুন অফিসার তৈরি করে দেয়নি, ব্যুরোক্রেসি তো পার্মানেন্ট। তাহলে যে অফিসারগুলো দুর্নীতিগ্রস্তে ধরা পড়ছে সেগুলো সব বাম আমলের। তো মমতা ব্যানার্জি তো বাম আমলে, তিনি 84 সালে তো ইন্দিরা গান্ধীর হত্যার পরে এমপি হয়েছিলেন, তো বাম আমলে তো নেতা হয়েছেন। তো যা অপরাধ করবেন কি বাম দায়িত্ব নেবে নাকি? ফাইলে কিছু জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়েছিল, এটা বলা মানে কি? এটাই তো। তাহলে উনিও করছেন। এবার তো মুখ্যমন্ত্রী ফাইলগুলো দেখতে হবে। তাহলে এই ফাইলগুলো ফাঁকা রাখা হয় কেন? পরে নিজের মনপসন্দ শব্দ এখানে বসিয়ে দেওয়া হবে। এত ইনোসেন্ট না তৃণমূল কংগ্রেস। আর এটা যেটা আজকে আনিস খান কাণ্ডের হাইকোর্ট সিটেই আস্থা রেখেছে, এবং তারা বলেছে যে সিট যথোপযুক্ত কাজ করছে, অন্তত এই ক্ষেত্রে তৃণমূলের মুখ রক্ষা হলো, সিবিআই নয়। তৃণমূলের হলো না খুনির হলো, না খুনি পুলিশের হলো? হাইকোর্টের দায়িত্ব মুখ রক্ষা করা। তুই যদি এটা বলো, তাহলে আমাকে বলতে হবে প্রধান বিচারপতির বাড়িতে কেন গেছিলেন মুখ্যমন্ত্রী, এবং কি কথা হয়েছে সেটা জানানো উচিত প্রধান বিচারপতির। কোন মরালিটি, কোন মরাল অথরিটি, কে কোন কেস মামলা করবে, কে যা যাবে, কার কোথায় যাবে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঠিক করার কথা। আর এটা কার প্রতি আস্থা রাখা? মুখ্যমন্ত্রী বলেছিলেন 15 দিন সময় দিন, এসআইটি গঠন করে দিয়েছি, 1 মাস 1.5 মাস। এসআইটি কি করেছে? এবং এই জন্যই বলা হচ্ছে যে সাবির খানের
সালেম খানের পক্ষ থেকে যে ওরা ডিভিশন বেঞ্চে যাবেন। এরকম তো অসংখ্য কেস আছে যে তোমার গিয়ে নিচু সেশন কোর্ট ফাঁসি দিয়েছে আর সুপ্রিম কোর্টে গিয়ে সেটা রদ হয়েছে, আবার উল্টো হয়েছে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে নিচের কোর্টে আর ওপরে গিয়ে আবার তারপরে সেখানে ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং আমরা মনে করি হাইকোর্ট একটা রায় দিয়েছে, কিন্তু এটা যে পরিবার নিজের সন্তান হারিয়েছে, যে ছাত্র সমাজ তার একজন সঙ্গী হারিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি ন্যায় হয়নি। এই জন্যই যখন থেকে শুনানি হচ্ছে তখন থেকে আমরা বলছি যে নিরপেক্ষ তদন্ত করতে হবে, এবং সেই নিরপেক্ষ তদন্তটা যেখানে পুলিশই হত্যাকারী বলে অভিযুক্ত কখনো বিচার করতে পারে না, অভিযুক্ত কখনো তদন্ত করতে পারে না, তখন নিরপেক্ষ তদন্ত করতে হবে। আজকে যশবন্ত সিনহা একটু আগে পদত্যাগ করেছেন তৃণমূল থেকে, যাকে বিরোধী ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী বলে মনে করা হচ্ছিল, বা তৃণমূল থেকে কেউ পদত্যাগ করলে তো স্বাগত জানাতে থাকে, স্বাগত জানাচ্ছি। কারণ আমরা প্রথমেই বলেছিলাম বামপন্থীরা যে দিল্লি থেকে বলা হবে স্টেটমেন্ট করে নিয়ে, কিন্তু আমরা একটা প্রয়াস গত 1-1.5 মাস ধরে চলছিল যে এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচনে যাতে সম্মিলিতভাবে প্রার্থী দেওয়া যায় বিরোধী তরফ থেকে। সবচেয়ে ভালো হতো যদি গোটা দেশ একমত হয়ে রাষ্ট্রপ্রধান ঠিক করত, কিন্তু যাদের সরকার সেই বিজেপি আজ পর্যন্ত তারা কি আলোচনা করছে, কি সিদ্ধান্ত নিচ্ছে, কাকে রাষ্ট্রপতি করতে চায়, এ নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। আমাদের দেশের ইতিহাসে আছে এই ধরনের ক্ষেত্রে সাধারণত সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ তারা প্রথমে একটা কনসালটেশন প্রসেস শুরু করে, ইনফর্মাল হলে ফর্মাল হলেও, সেখান থেকে কিছু নাম বেরিয়ে আসে, তারপরে বাছাবাছি আসে, একমত হলে ভালো, তাহলে ভোটাভুটি হয়। কিন্তু সরকার যে ফার্স্ট মুভার হওয়ার কথা, তুমি জানো সরকার কাকে ক্যান্ডিডেট করবে, সেখানে বিরোধীরা আমরা ঐক্যবদ্ধ যাতে হয় তার জন্য একটা ইনফর্মাল কনসালটেশন থেকে ফর্মাল কনসালটেশন হচ্ছিল, এবং এটা জানানো হয়েছিল যে রাজ্যসভা নির্বাচন সমাপ্ত হলে 15 তারিখের পরে আমাদের আলাপ আলোচনা শুরু হবে। এর মধ্যে দিদিমণি ঝাঁপিয়ে গিয়ে একটা নাগপুরের নির্দেশ হোক কিছু হোক একটা চিঠি পাঠিয়ে দিলেন, সবাইকে ডাকলেন, আমরা সেখানে চিঠি দিয়ে বললাম যে এটা পদ্ধতি নয়, কোনো একটা মিটিং ডাকলে সবার সঙ্গে আলাপ আলোচনা করে কোন দিন সবাই করে, সেই মিটিংয়ে সব দলের নেতারা, প্রথম সারির নেতারা উপস্থিত হতে পারলেন না, তখন সিদ্ধান্ত হলো যে পরের শরদ পাওয়ার মিটিং ডাকবেন এবং সবাই নিয়ে আলোচনা করা হবে। সেই আলোচনায় যে নামগুলো এলো, আমাদের প্রথম থেকে সিপিআইএমের তরফ থেকে এবং বামপন্থী তরফ থেকে এটা বলা হয়েছিল যে কোনো একটি নির্দিষ্ট দলের সদস্য হওয়া চলবে না। যশবন্ত সিনহার নাম যখন আলোচ্য হচ্ছে তখন গতকাল তাকে সব দল নেতারা বলে যে আপনি কেন আবার, আগে তো বিজেপিতে ছিলেন, আবার কেন তৃণমূলে গেলেন, আবার যদি এখন রাষ্ট্রপতি পদে প্রার্থী হন তাহলে আপনি সেখান থেকে পদত্যাগ করতে হবে। তো ভালো হয়েছে, তিনি সবার আলোচনা ভিত্তিতে তিনি তৃণমূল থেকে পদত্যাগ করেছেন। এবার তার নাম সব তুমি এবং আমি ঠিক করি না, সব দলের মিটিং হবে, সেখান থেকে আজকে দিল্লিতে ঘোষণা হবে, সব দলের মিটিং হবে, সেখান থেকে সিদ্ধান্ত হবে, সেখানে সব দলের মিটিং হবে, সেখান থেকে সিদ্ধান্ত ঘোষণা হবে। সব দলের আলাপ আলোচনা ভিত্তিতে।